আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম। যে যেখানে বসে আমাদের ক্লাসটি করছো, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় এইচএসসি 2024 এবং 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের ফিনান্স প্রথম পত্রের শর্ট সিলেবাসে যে 5টি চ্যাপ্টার রয়েছে, এই 5টি অধ্যায়ের উপর আমি সর্বমোট 20টি ক্লাস করিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের একটা কোর্স এনেছিলাম, একটা ফ্রি ইউটিউব কোর্স এনেছিলাম। তো আমাদের মোদির বিদ্যালয় ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট থাকবে এবং ওই প্লে লিস্টের ভিতরে এই 20টা ক্লাস থাকবে এবং এই 20টা ক্লাসের উপরেই ইনশাল্লাহ আমি তোমাদের ফিনান্স প্রথম পত্রের তোমাদের শর্ট সিলেবাসে যে 5টি অধ্যায় রয়েছে, প্রথম, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, নবম, এই যে 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় এ টু জেড সিকিউ প্লাস এমসিকিউ মানে 100% সমাধান বা 100% প্রিপারেশন আমি তোমাদের এই 20টা ক্লাসের মাধ্যমেই করিয়ে দিব। তো আমরা ধারাবাহিকভাবে অষ্টমতম ক্লাসে চলেছি। আজকে আমাদের ক্লাস নং 8 এবং এই 8তম ক্লাসে আমরা অর্থের সময় মূল্যের উপরে শেষ ক্লাসটা করছি। অর্থের সময় মূল্যের উপরে অলরেডি আমরা অনেকগুলো ক্লাস করেছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো ছিল, যেমন অ্যানুইটির অঙ্ক, ঋণ পরিশোধ সূচি এবং পিবিএফবির যে অঙ্কগুলো উইথ চক্রবৃদ্ধি, সেই অঙ্কগুলো আমরা করেছিলাম। তো যেহেতু আজকে শেষ ক্লাস, তো আমরা আরেকটা খুবই গতানুগতিক এবং খুবই কমন, মানে যেটা সবসময় র্যাপিডলি তোমাদের পরীক্ষায় আসে, সেই প্রশ্নটা সমাধান করব। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে কুমিল্লা বোর্ড 2023 সালে একদম লেটেস্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু তোমাদের কুমিল্লা বোর্ড 2023 সালে এসে গেছে। তো আমরা এখানে এটার গ এবং ঘ দাগের উত্তর করব। তো চলো আমরা আগে উদ্দীপকটা একটু পড়ে দেখি। তো উদ্দীপকে বলছে, জনাব রায়হান জমি বিক্রয় করে 4 লক্ষ টাকা পেলেন। তিনি 8 বছর পর সিএনজি ক্রয়ের উদ্দেশ্যে ব্যাংকে একটি স্থায়ী হিসাব খোলার পরিকল্পনা করেন। তাহলে সে কত বছর পরে সিএনজিটা কিনতে যাচ্ছে? 8 বছর পরে। সোনালী ব্যাংক তাকে 8% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়। অন্যদিকে জনতা ব্যাংক 9% হারে দ্বিমাসিক সুদ প্রদানের প্রস্তাব দেয়। তো এখানে কিন্তু দুইটা ব্যাংক রয়েছে। একটা ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক, একটা প্রস্তাব দিয়েছে, এবং জনতা ব্যাংক, এই যে জনতা ব্যাংক একটা প্রস্তাব দিয়েছে। সোনালী ব্যাংক 8%, জনতা ব্যাংক 9%। সোনালী ব্যাংকে এখানে কিন্তু কোনো রকম কোনো মানে মাসিক বা সাপ্তাহিক চক্রবৃদ্ধির কথা বলা নেই, এখানে শুধু চক্রবৃদ্ধির কথা বলা আছে। একটু খেয়াল করতে হবে, এখানে কিন্তু শুধুমাত্র চক্রবৃদ্ধির কথা বলা আছে। শুধুমাত্র চক্রবৃদ্ধি যদি কোথাও লেখা থাকে, শুধু চক্রবৃদ্ধি, তার মানে এটা আমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি। কেননা প্রত্যেকটা ব্যাংকই বছরে ন্যূনতম একবার, আমি আবার বলছি, প্রতিটা ব্যাংকই বছরে ন্যূনতম একবার সুদ গণনা করবে, মানে অবশ্যই সে একবার সুদ গণনা করবে। তাহলে এখানে যদি শুধু চক্রবৃদ্ধির কথা বলে, তার মানে ধরে নিতে হবে যে এটা বছরে একবার সুদ গণনা করছে। তাহলে বছরে যদি একবার সুদ গণনা করে, তাহলে এটা হয় হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি। এখন আমাদের অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে যদি কোনো কিছু না বলে তাহলে ওইটা চক্রবৃদ্ধি না। দেখো, বছরে যদি একবার সুদ গণনা করে ওইটাও কিন্তু চক্রবৃদ্ধি। এছাড়া বছরে 2 বার, 6 বার, 52 বার, 12 বার, যে কোনো বার, মানে একাধিকবার হলেও চক্রবৃদ্ধি, বছরে একবার হলেও চক্রবৃদ্ধি। তার মানে পিবিএফবির সব অঙ্কই কিন্তু বেসিক্যালি চক্রবৃদ্ধি। এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার, কিছু কিছু সূত্রে এম আসে আর কিছু কিছু সূত্রে তো এম আসে না। তো দেখো, বছরে একবার চক্রবৃদ্ধি হলে সেক্ষেত্রে আমরা এমটা আনি না, কিন্তু ওই একবার তো চক্রবৃদ্ধি হচ্ছে, তার মানে ওটাকে কিন্তু চক্রবৃদ্ধি বলতে হবে। ওটাকে কিন্তু বলা যাবে না যে বছরে ওখানে এম আসতেছে না বা বছরে একবার সুদ গণনা করা হচ্ছে এজন্য এটা চক্রবৃদ্ধি না। ওকে, তো এই জিনিসটা একটু মাথায় রেখো। তাহলে এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি। আর এখানে জনতা ব্যাংকে বলছে দ্বিমাসিক। দ্বিমাসিক মানে কি? 2 মাস পর পর। দ্বিমাসিক মানে কি? 2 মাস পর পর সুদ গণনা করে। 2 মাস পরে পরে সুদ গণনা করে। তাহলে 2 মাস পর পর যদি সুদ গণনা করে, আমরা যে কোনো অঙ্ক করি 1 বছরের জন্য, তাহলে 1 বছরে 2 মাস পর পর যদি সুদ গণনা করে, তাহলে কতবার হয়? অবশ্যই 6 দুগুণে 12 বার। তার মানে এখানে হবে 6 টাইমস বা 6 বার। তাহলে এখানে যেহেতু বার্ষিক, সেহেতু এখানে হবে হচ্ছে একবার সোনালী ব্যাংকে সুদ গণনা করবে।
আর এই জনতা ব্যাংকে যেহেতু দ্বিমাসিক মানে 2 মাস পর পর, সেহেতু এখানে হবে হচ্ছে 6 বার। তো প্রশ্নের গদাগের দিকে আমরা একটু খেয়াল করব। মেয়াদ শেষে সোনালী ব্যাংক থেকে জনাব রায়হান মোট কত টাকা পাবেন নির্ণয় করো। তো এখন আমরা আগে একটু কি কি উপাদান দেওয়া আছে, যেহেতু এখানে আমাদের সোনালী ব্যাংকেরটা নির্ণয় করতে বলছে, সো আমরা সোনালী ব্যাংকেরটা নির্ণয় করব। তো প্রথমে আমরা গদাগ দিয়ে এগুলো একটু লিখে ফেলবো, তোমরা অবশ্যই অবশ্যই এগুলা লিখে ফেলবে। ওকে, যেটা লেখা আছে প্রশ্ন সেটাই লিখবো। মেয়াদ শেষে সোনালী ব্যাংক থেকে লিখবো মেয়াদ শেষে সোনালী ব্যাংক থেকে জনাব রায়হান মোট কত টাকা পাবে, তার বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য। দেখো এটা তুমি প্রশ্নটা দেখেই বুঝতে পারবা। প্রশ্নে যেহেতু বলছে কত টাকা পাবেন, এখানে দেখো ভালো মতন খেয়াল করে, এখানে বলছে কত টাকা পাবেন। এই যে পাবেন বলছে, পাবেন মানে কি টাকাটি এখনো পাইছে নাকি ভবিষ্যতে পাবে? টাকাটা ভবিষ্যতে পাবে। তার মানে টাকাটা যেহেতু ভবিষ্যতে পাবে, তার মানে কিন্তু ওইটা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে। তার মানে অবশ্যই লিখবো পাবে তার ভবিষ্যৎ মূল্য। নির্ণয়। ওকে, এবার আমরা দেওয়া আছে লিখে যে যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে ফেলতে পারি। প্রথমে লিখলাম দেওয়া আছে। সোনালী ব্যাংকেরটা যেহেতু করছি, তো সোনালী ব্যাংকে যে যে উপাদান দেওয়া থাকবে সেগুলো লিখব। আচ্ছা, যেহেতু আমরা ভবিষ্যৎ মূল্য দেওয়া মানে নির্ণয় করতেছি, ভবিষ্যৎ মূল্য যেহেতু নির্ণয় করতে চাচ্ছি, সেহেতু অঙ্কে যে মূল্যটা দেওয়া থাকে, এই যে জমি বিক্রি করে 4 লাখ টাকা পেলেন, তাহলে এই 4 লাখ টাকা অবশ্যই অবশ্যই তার বর্তমান মূল্য। তাহলে আমরা এখানে লিখতে পারি বর্তমান মূল্য পিভি সমান সমান কত লাখ? 4 লক্ষ। পিভি সমান সমান 4 লক্ষ টাকা। এখন তুমি বলতে পারো যে স্যার এই যে 4 লক্ষ টাকা, এই যে 4 লক্ষ টাকা, এইটা কেন পিভি, এটা কেন বর্তমান মূল্য? শোনো, প্রশ্নে যে মূল্যটা দেওয়া থাকে ওইটাকে আমরা পিভি ধরে নিই, ঠিক আছে? সো এটা হচ্ছে হলো পিভি, বর্তমান মূল্য। তাহলে বর্তমান মূল্য দেওয়া আছে 4 লক্ষ টাকা। তিনি 8 বছর পরে সিএনজি কিনতে চাচ্ছে, তাহলে কয় বছর পরে? নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স, এন কয় বছর? 8 বছর। তোমরা অনেকে বলতে পারো স্যার এত সহজ অঙ্ক কি পরীক্ষায় আসে? তুমি দেখতেই পারতেছো 2023 সালে এরকম কতগুলো কোশ্চেন আসছে। সো এইসব কোশ্চেনই কিন্তু আসবে, এই সহজ কোশ্চেনই আসবে। আমি জানি না কেন ফিনান্সটাকে তোমরা এত কঠিন বানায় রাখছো। ওকে, আমার ঠিক জানা নাই, ঠিক আছে? সূত্র আমি তোমাদের একটা মোস্ট বিগেস্ট কোশ্চেন হচ্ছে যে স্যার আমরা কখন কোন সূত্রটা হবে এটা আমরা বুঝি না, বিশেষ করে এই অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানির ক্ষেত্রে। এটার একটাই সলিউশন বাবা, তোমার এই যে আমি এই যে অঙ্ক করাই দিচ্ছি এগুলো তোমার বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। এর বিকল্প দ্বিতীয় কোনো সলিউশন নাই। এবং তোমার মাথায় রাখতে হবে যে একটা অধ্যায়ের ইম্পর্টেন্টলি কোন অধ্যায় কোন টপিকগুলো পড়তে হবে। আমি যখন এই অর্থের সময় মূল্য প্রথম শুরু করছিলাম 3য়তম ক্লাসে, মানে এই প্লে লিস্টের 3য়তম ক্লাসেই কিন্তু আমি বলেছি যে এই টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য করতে গেলে তোমাকে কোন 4টা টপিক পড়তে হবে। ওকে, এর বাইরেও যে কিছু নাই তা না, এর বাইরেও অনেক কিছু আছে। সেই জিনিসগুলো তুমি আমাদের যে মূল যে প্লে লিস্ট আছে সেখান থেকে তুমি দেখে নাও, শিখে নাও। কিন্তু এই 4টা টপিক থেকে তুমি মোটা দাগে সব থেকে বেশি সৃজনশীল কমন পাবে। ওকে, আর টুকটাক যেটা আছে সেটা তুমি আমার ওখান থেকে শিখে নাও। ওকে, আচ্ছা আসো, বারবার অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এই আমি যেভাবে দেখাই দিচ্ছি, খুঁটে খুঁটে ধরে ধরে করাই দিচ্ছি, এভাবেই তোমাকে করতে হবে। এবং এভাবেই তুমি একটা সময় বুঝে যাবা, অঙ্ক পরে বুঝতে পারবো কখন কোন সূত্রটা হবে। এর দ্বিতীয় কোনো সলিউশন বাবা নেই। ওকে, আচ্ছা আসো এন। এরপরে আমরা যদি দেখি সুদের হার, সুদের হার দেওয়া আছে কত? সোনালী ব্যাংকে হচ্ছে 8%, যে সোনালী ব্যাংক তাকে 8% হারে দিবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট আই হচ্ছে কত পার্সেন্ট? এখানে 8%। 8কে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে 0.08। ওকে, আচ্ছা এবার আমাদের লাগবে হচ্ছে এফভি সমান সমান হোয়াট? ফিউচার ভ্যালু সমান সমান
বাট এটাই তো আমাদের বের করতে হবে, এই জন্য সমান 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 দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, এই যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, এই যে এফবি সমান সমান হোয়াট। এবার আমরা জানি লিখে সূত্রটা ফর্মুলাটা লিখি এফবির। দেখো আমরা এফবির কিন্তু দুইটা সূত্র জানি, দেখো এফবির কিন্তু আমরা এই দুইটা সূত্র জানি, একটা জানি হচ্ছে এফবি সমান সমান পিভি ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আই পাওয়ার এন, এইটা একটা সূত্র জানি। আরেকটা সূত্র হচ্ছে এটা হচ্ছে এক সময় ব্যবহার করবো, আরেক সময় আরেকটা সূত্র পাবো। ওই সূত্রটা কখন? এফভি সমান সমান পিভি ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস আই বাই এম পাওয়ার এন গুণন এম। তো দেখো কখন এই সূত্রটা, কখন এই সূত্রটা, যদি বছরে বার্ষিক চক্রবৃদ্ধি হয়, মানে বছরে একবার সুদ গণনা করে, ঠিক আছে, বার্ষিক যদি হয়, কি হয় বলো, বার্ষিক হলে মানে বছরে বার্ষিক বা একবার হলে এই সূত্রটা, ঠিক আছে, ওকে। আর যদি একাধিকবার চক্রবৃদ্ধি হয়, একাধিকবার বৃদ্ধি হলে এই সূত্রটা ব্যবহার করতে হবে। কেমন? তাহলে এবার আমরা অলরেডি বুঝে গেছি সোনালী ব্যাংকে যেহেতু শুধু চক্রবৃদ্ধির কথা বলা আছে, তাহলে এটা তো ধরেই নিতে হবে যে বছরে একবার সুদ গণনা করবেই, এজন্য আমরা শুধু চক্রবৃদ্ধি লেখা, এই জন্য বার্ষিক ধরছি, আর বার্ষিক মানে হচ্ছে একবার। তাহলে একবার যদি হয় যে একবার যদি সুদ গণনা করে, তাহলে আমরা এই এম সারা সূত্রটা লিখি। দেখো এখানে কিন্তু কোথাও এম নেই। আর একাধিকবার হলে এই এম আলা সূত্রটা লিখি, আই কে এম দ্বারা ভাগ করবো, এন কে এম দ্বারা গুণ করব। তো এখানে আমরা তাহলে এম সারা সূত্রটা লিখবো, মানে এই সূত্রটা লিখবো, ঠিক আছে। তো আসো আমরা সেই সূত্রটা লিখি, এফ ভি সমান সমান পিভি ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আই পাওয়ার এন। পিভি প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কত? 4 লক্ষ, তাহলে প্রেজেন্ট ভ্যালুর নিচে লিখলাম 4 লক্ষ, মান বসাই দিচ্ছি জাস্ট। আই এর মান কত? 0.08 ব্র্যাকেট ক্লোজ। এন নাম্বার অফ ইয়ার্স কয় বছর? 8 বছর, লিখলাম 8। এবার এই 4 লক্ষ লিখলাম। এবার এই ব্র্যাকেটের এটা কাজটা একটু করব, তাহলে আমরা গুণ দিলাম হচ্ছে 1 প্লাস, গুণ না সরি, 1 প্লাস 0.08 সমান সমান পাওয়ার 8 সমান সমান কত আসছে? 1.85। তাহলে এই ব্র্যাকেটের এই কাজটুকু করে, মানে 1 প্লাস 0.08 পাওয়ার 8 এইটুকু করে আসছে 1.850 সামথিং এরকম আসছে। তো এই ব্র্যাকেটটার কাজ তো হয়ে গেছে করাই, সম্পূর্ণটার কাজ হয়ে গেছে ব্র্যাকেটের এইটুকুর। তো এইটুকের কাজ যেহেতু হয়ে গেছে, সুতরাং এটা উঠে গেলে, ব্র্যাকেট উঠে গেলে গুণ চলে আসে। তাহলে আমরা গুণ দিয়ে এই আমাদের ক্যালকুলেটরে এইটুকুর কাজ করে যে উত্তরটা আসছে, এই যে এই উত্তরটা আমরা লিখে দিব। সেই উত্তরটা কত? 1.850930। ওকে, আমরা পয়েন্টের পরে 6টার সংখ্যা লিখলাম, তোমরা কম বেশি করে লিখলেও হবে। এবার জাস্ট আমরা এইটা আর এটা গুণ দিয়ে দিব, তাহলে লিখলাম 4 লক্ষ ইন্টু 1.850930, তাহলে আসছে 7,40,372, 7,40,372 টাকা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে জনাব রায়হান যদি 4 লক্ষ টাকা 8 বছরের জন্য 8% সুদে সোনালী ব্যাংকে জমা রাখেন, তাহলে 8 বছর শেষে তিনি কত টাকা ভবিষ্যতে পাবেন? 8 বছর শেষে ভবিষ্যতে সে কত টাকা পাবেন? সে 7,40,372 টাকা পাবেন। ওকে, এখন আমি এই উত্তরটা একটু লিখে রাখি, এই 8-এর উত্তরটা একটু লিখে রাখি। 8-এর উত্তরটা হচ্ছে 7,40,372, 7,40,372। এবার আমরা গ দাগের উত্তর করব। এর আগে আমরা আমাদের পিডিএফটা একটু দেখে নিই যে আমাদের উত্তর ঠিক আছে কিনা। আমাদের এটা হচ্ছে 8মতম ক্লাস, জি।
কি 7,40,372। ওকে, আমাদের উত্তর মিলে গেছে। যেহেতু উত্তর মিলে গেছে সেই তো আমাদের একটু স্টাইল করতেই হবে, বিকজ আমরা কমার্সের পোলাপান। ওয়াও, মানে উত্তরটা মিলাতে পারলেই না বডির ভিতরে কিরকম যেন একটা মানে কারেন্ট শট দিয়ে ওঠে, কেমন যেন একটা বিদ্যুৎ চমকায় ওঠে। এই যে উত্তর যখন মিলে যায়, মানে এটার যে কি মজা, এটার যে কি আনন্দ, মানে এটা কমার্সের পোলাপান কি দিয়ে বুঝাবে বলো? উত্তর মিলে গেছে মানে কি, এখন তো জাস্ট খালি নাচতে হবে। ওকে, তো যাক, আমরা নাচানাচি করলাম না, আমরা গদাগে চলে আসি। তো এর জন্য আমার একটু এটা এখন একটু মুছে ফেলবো। তো মুছে ফেলে আমরা ঘদাগটার উত্তর করবো ইনশাল্লাহ। তো একটু খেয়াল করো, ঘদাগে কি বলছে? ঘদাগে বলছে জনাব রায়হানের কোন ব্যাংকে টাকা জমা রাখা উচিত, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো দেখো, এই প্রশ্নের গদাগটায়, এই গদাগটায় কিন্তু আমরা সোনালী ব্যাংকেরটা নির্ণয় করছি। এখন আমাদের আরেকটা ব্যাংক আছে না, প্রস্তাব দিছে, সেই ব্যাংকটা কি? এই যে জনতা ব্যাংক। তাহলে এই জনতা ব্যাংকে যদি আমরা জনাব রায়হান টাকা রাখে, আমরা বা জনাব রায়হান যদি জনতা ব্যাংকে টাকা রাখে, তাহলে সে 8 বছর শেষে কত টাকা পাবে, এইটা যদি আমরা নির্ণয় করতে পারি, তারপরে দুইটা ব্যাংকের ভিতরে যে ব্যাংক বেশি টাকা দিবে সেই ব্যাংক আমার জন্য লাভজনক। তো চলো আমরা আগে একটু লিখে ফেলি, ঠিক আছে? তো আমরা ঘদাগ দিয়ে লিখব জনাব রায়হানের, বা আমরা লিখলাম জনতা ব্যাংকে, জনতা ব্যাংকে জনতা ব্যাংকে অর্থ জমা রাখলে আচ্ছা, আমি যে একটু সানগ্লাস পরে ক্লাস নেই, এতে কি তোমরা বিরক্ত হও? যারা বিরক্ত হও তাদের বলছি, আমি সরি, কিছু করার নেই। তুমি বিরক্ত হলে আমার কিছু যায় আসে না। আচ্ছা, এবার আসো। তো জনতা ব্যাংকে অর্থ জমা রাখলে ভবিষ্যৎ মূল্যে অবশ্যই যায় আসে। তোমরা আমার কলিজার টুকরা, যাও। জনতা ব্যাংকে অর্থ জমা রাখলে ভবিষ্যৎ মূল্যে মানে ভবিষ্যৎ, আচ্ছা ভবিষ্যৎ মূল্য না লিখে জনতা ব্যাংকে অর্থ জমা রাখলে জনাব রায়হান 8 বছর শেষে যে অর্থ পাবে তার ভবিষ্যৎ মূল্য। ওকে, তো আমরা আগে সূত্রটা আগে তোমাদের একটু লিখে দিই। আগে সূত্রটাই তো তোমাদের মেইন, তো আগে আমি সূত্রটা একটু লিখে দিই। তো আমরা এখানে একটু জায়গা ফাঁকা রাখলাম, এবার আমরা লিখলাম আমরা জানি। তো আমরা জানি লিখে এখানে আসলে বুঝতে হবে যে আমরা এখন কোন সূত্রটা নিব। এফবির তো দুইটা সূত্র আছে, ঠিক আছে? এফবির তো জাস্ট দুইটা সূত্র আছে, একটা হচ্ছে তোমার এম সারা একটা সূত্র, আর একটা হলো এম আলা সূত্র। এখন দেখতে হবে এই জনতা ব্যাংকের জন্য আসলে কোন ফর্মুলাটা ইউজ করা যায়। এখন জনতা ব্যাংকের ক্ষেত্রে উদ্দীপকটা একটু ভালো মতন পড়তে হবে। তো দেখো এখানে খেয়াল করো, অন্যদিকে জনতা ব্যাংক 9% হারে দ্বিমাসিক, দ্বিমাসিক মানে কি 2 মাস পর পর, মানে 6 বার। তাহলে 6 বার মানে কি 1 বছরে 6 বার সুদ গণনা করা হবে। 1 বছরে 6 বার সুদ গণনা করা হবে। তাহলে 1 বছরে যদি 6 বার সুদ গণনা করে, তাহলে এইটা কি একবার নাকি একাধিকবার সুদ গণনা করতেছে? একাধিকবার সুদ গণনা করতেছে। আর বছরে একাধিকবার সুদ যদি গণনা করে, সেক্ষেত্রে আমরা এই এম আলা সূত্রটা ব্যবহার করব। এখন এখানে যে স্যার এই যে জনতা ব্যাংকে, এই জনতা ব্যাংকে যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে, এটা কিভাবে বুঝবো? তো দেখো এখানে কিন্তু বলছে যে জনতা ব্যাংক এত টাকা হারে দ্বিমাসিক সুদ প্রদানের প্রস্তাব দিছে। তার মানে সে কিন্তু দুইটা ব্যাংকে প্রস্তাব দিয়েছিল, মানে সোনালী ব্যাংকেও প্রস্তাব দিয়েছিল, জনতা ব্যাংকেও প্রস্তাব দিয়েছিল। এখন যেহেতু সোনালী ব্যাংকে আমরা ভবিষ্যৎ মূল্যটা বের করছি, তাহলে আমাদের জনতা ব্যাংকেও ভবিষ্যৎ মূল্যটাই বের করতে হবে, ঠিক আছে? তো এই অনুপাতে আমরা এখন ওই সেই এম আলা সূত্রটা লিখব। তাহলে আমরা লিখলাম এফবি সমান সমান পিভি 1 প্লাস আই বাই এম পাওয়ার
এন গুণন এম। তো এইটা হচ্ছে হলো আমাদের ভবিষ্যৎ মূল্যের বছরে একাধিকবার চক্রবৃদ্ধির সূত্র। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা একটু দেওয়া আছে লিখে কি কি মান দেওয়া আছে সেগুলো একটু লিখি। জনতা ব্যাংকে কি কি দেওয়া আছে? তো জনতা ব্যাংকে আমরা যদি দেখি পিভি তো একই টাকাই হবে। বর্তমানে কয় টাকা আমরা জনতা ব্যাংকে রাখবো? 4 লক্ষ টাকা, কারণ জনতা ব্যাংকেও 4 লক্ষ, সোনালী ব্যাংকে রাখলেও 4 লক্ষ। রেট অফ ইন্টারেস্ট, সুদের হার জনতা ব্যাংকে কত পার্সেন্ট? 9%। 9%। তো 9কে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 0.09। কেমন? আচ্ছা, এন নাম্বার অফ ইয়ার্স, এখানেও কয় বছর? 8 বছর। দেখো এখানে কিন্তু 8 বছরের কথা বলে নেই, কিন্তু এই যে 8 বছর এটা দুইটা ব্যাংকের ক্ষেত্রেই 8 বছর। হ্যাঁ, সোনালী ব্যাংকে রাখলেও 8 বছর, জনতা ব্যাংকেও 8 বছরের জন্যই রাখতে হবে 8 বছর। আর এইখানে কিন্তু এই জনতা ব্যাংকে কিন্তু এম আসবে, চক্রবৃদ্ধির সংখ্যা আসবে। তো চক্রবৃদ্ধির সংখ্যা কেন আসবে? কারণ এখানে বছরে একাধিকবার সুদ গণনা করা হয়েছে। তো কতবার? যেহেতু দ্বিমাসিক বলছে, দ্বিমাসিক মানে 6 বার। ঠিক আছে, এগুলো তো তোমরা জানোই। মাসিক বললে 12 বার, সাপ্তাহিক বললে 52 বার, ত্রৈমাসিক বললে 4 বার, দ্বিমাসিক বললে 2 বার। ঠিক আছে, এরকম। সরি, দ্বিমাসিক বললে 6 বার, এরকম আর কি। তাহলে এফভি সমান সমান হোয়াট? ওকে, আচ্ছা মান বসাই। পিভির মান কত আছে? 4 লক্ষ। আই এর মান কত? 0.09। এম কত? এম হচ্ছে হলো 6 বার। এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স 8 বছর, ইন্টু এম হচ্ছে 6 বার। এবার আমরা এই 4 লক্ষের কাজটা একটু লিখে রাখি, এটা পরে করব। এবার ব্র্যাকেটের কাজ করব। তো ব্র্যাকেটের কাজ কিভাবে করব? ঠিক আছে, ক্যালকুলেটর। আচ্ছা, প্রথমে এই ব্র্যাকেটের ভিতর আগে ভাগের কাজ করব। 0.09 ভাগ 6 সমান সমান এই 0.9কে 0.09কে 6 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর যেটা আসছে ওইটার সঙ্গে 1 যোগ দিয়ে দেবো, +1 সমান সমান আসছে 1 এই সামথিং। এইটার পাওয়ার করব 6 বারং কত? 48। পাওয়ার 48 করলে আসছে হচ্ছিল 2.04 সামথিং এরকম আসছে। তো ব্র্যাকেটটা তো উঠে যাচ্ছে, যেহেতু ব্র্যাকেট উঠে গেলে গুণ হয় আমরা জানি, তাহলে আসছে 2.043478। আমি 6টা নিলাম, তুমি চাইলে বেশি কম বেশি করে নিতে পারো, সমস্যা নেই। এবার 4 লক্ষের সঙ্গে এটা গুণ দেবো, ক্যালকুলেটরে যা থাকবে সব কিন্তু মুছে দিব। তাহলে প্রথমে লিখলাম 4 লক্ষ ইন্টু 2.043478। ওকে, তাহলে এখানে আসছে 8,17,391.2 টাকা। এখন এখানে যদি একটু খেয়াল করো, তাহলে জনতা ব্যাংকে যদি রাখে 4 লক্ষ টাকা, তার ভবিষ্যৎ মূল্য 9% সুদে 8 বছর পরে কত হবে? 8,17,391 টাকা। এখন দেখো, জনতা ব্যাংকে 4 লক্ষ টাকা রাখলে পাওয়া যাবে এই 8,17,000 সামথিং টাকা। আর যদি সোনালী ব্যাংকে রাখে তাহলে সোনালী ব্যাংকে উত্তর কত বেড়েছিল? 7,40,372 টাকা। এখন তুমি দেখতেই পাচ্ছ যে এইখানে এই সোনালী ব্যাংকে কম পাওয়া যাবে, আর ভবিষ্যৎ মানে এই জনতা ব্যাংকে বেশি পাওয়া যাবে। কারণ এখানে সোনালী ব্যাংকে রাখলে পাওয়া যাবে 7,40,372 টাকা, আর জনতা ব্যাংকে টাকা রাখলে পাওয়া যাবে হচ্ছিল 8,17,391.2 টাকা। এখন এজ এ বাঙালি হিসাবে আমরা তো অলওয়েজ, এটা তো আমাদের একটা মানে সুনাম, যে সেটা হচ্ছে আমরা ভাগে যদি কম পড়ে তাহলে আমরা ওইটা চোখে দেখি না, কিন্তু ভাগে যদি এক্সট্রিমে আমি উল্টা বলছি, ভাগে যদি বেশি পড়ে তাহলে ওইটা আমরা দেখি না, কিন্তু ভাগে যদি কম পড়ে তাহলে ওইটা আমরা খুব সুন্দর মতন দেখতে পারি। তো এখানে কিন্তু তুমি বুঝতেই পারতেছো যে এইখানে কিন্তু ভাগে বেশি পড়তেছে, তার মানে কি জনতা ব্যাংকে যদি রাখো তাহলে টাকা কিন্তু বেশি পাওয়া যাবে। সুতরাং এইখানে যে বলছে যে জনাব রায়হানের জন্য কোন ব্যাংকে জমা রাখা উচিত, তাহলে এবার তোমাকে কিন্তু সেই মন্তব্যটা দিয়ে দিতে হবে যে জনাব রায়হানের জন্য জনতা ব্যাংকে
অর্থ রাখা যুক্তিযুক্ত। কেন? কারণ জনতা ব্যাংকে অর্থ বেশি, মানে অর্থ যদি জমা রাখা হয় তাহলে সে বেশি টাকা পাবে। এই যে বেশি টাকা পাচ্ছে, সোনালী ব্যাংকে পাচ্ছে 7,40,000, এখানে পাচ্ছে 8,17,000। তাহলে সুতরাং জনাব রায়হানের জন্য জনতা ব্যাংকে বিনিয়োগ করা বা জনতা ব্যাংকে জমা রাখা কি যুক্তিযুক্ত। ঠিক আছে, এই মন্তব্যটা তোমরা শেষে লিখে দিবা। জাস্ট আমি যা বলছি এটা তুমি নিজের ভাষায় লিখে দিলেই হবে। ওকে, তো আই হোপ অর্থের সময় মূল্যের মূল যে টপিকগুলো, বিশেষ করে অ্যানুইটির অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, যেটা আসবেই, ঋণ পরিশোধ সূচি, পিবিএফবির অঙ্ক উইথ চক্রবৃদ্ধি, এছাড়া আমি কিন্তু তোমাদের ইএআর বা প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার কিন্তু তোমাদের করাইছি। এই 4টা টপিক করলে, যেহেতু তোমরা পরীক্ষার্থী, এই 4টা টপিক হলো মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমাদের যাদের বেশি শেখার ইচ্ছা আছে, জাস্ট মোদের বিদ্যালয়ের প্লে লিস্টে চলে যাও, সব টপিক এই অর্থের সময় মূল্যের উপরই 10টা টপিক আমি আপলোড করেছি, 10টা টপিকের উপর ক্লাস আপলোড করছি, তুমি দেখে ফেলো, ইনশাল্লাহ তোমার কোনো প্রবলেম থাকবে না, অর্থের সময় মূল্য নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর এই 4টা করলে কি হবে? 100% হবে। এবং এই 4টা হলো ওই 10টা টপিকের ভিতরে একদম 3 স্টার টপিক, মানে খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই 3টা থেকে, মানে এই 4টা টপিক থেকে, যে 4টা টপিক আমি বললাম, এই 4টা টপিক থেকে প্রশ্ন প্রতি বছর করে। এবং তোমরা যারা 2024, 25, 26 সালে পরীক্ষার্থী আছো, অবশ্যই তোমাদের ক্ষেত্রেও করবে। ওকে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো তৃতীয় অধ্যায়টা কিন্তু আমাদের শেষ হলো। এখন সেই ঠাকুরমার ঝুড়ির মতন বলতেই হয় যে আমার গল্পটি ফুরলো, ওইটা কি বলে, নোটে গাছটি মুরলো। তো আমাদের কিন্তু এই অর্থের সময় মূল্যের গল্প শেষ। আর কিন্তু অর্থের সময় মূল্য নিয়ে তোমাদের ক্যান্ডিডেটদের সঙ্গে আমার আর দেখা হচ্ছে না। ভালো লাগতেছে যে অর্থের সময় মূল্যটা আমি তোমাদের কমপ্লিট করাই দিতে পারলাম। পরবর্তী ক্লাস, এই 8ম ক্লাসের পরবর্তী ক্লাস, 9ম ক্লাস থেকে আমি তোমাদের কিন্তু 10ম ক্লাস থেকে আমি চেষ্টা করব তোমাদের অর্থের সময়, মানে দীর্ঘমেয়াদী অর্থায়ন, মানে তোমাদের 6ষ্ঠ অধ্যায় যেটা, আমি বেসিক সহ ওইটা ইনশাল্লাহ আমি তোমাদের করাই দিচ্ছি। এবং এই ক্লাসটার পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অর্থের সময় মূল্যের উপরে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ, ওই এমসিকিউ, এখানে হয়তো আমি 30-35টা লেটেস্ট প্রশ্ন সমাধান করবো এই অর্থের সময় মূল্যের উপর। এবং আমি বিশ্বাস করি ওই এমসিকিউগুলো যদি তুমি আমার সঙ্গে করতে পারো, তোমাদের যাদের এমসিকিউতে প্রবলেম আছে, তোমরা এমসিকিউতে একদম বস হয়ে যাবা। জাস্ট খালি আমার সঙ্গে তুমি একটু ক্লাসে থাইকো, উইথ খাতা কলম সাথে নিয়ে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি অর্থের সময় মূল্যের উপরে। টিল দেন, আল্লাহ হাফেজ।